সবাইকে প্রজেক্ট এইস এর জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়বো জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার কোষ ও কোষের গঠন, এবং এখান থেকে আমরা গত কিছু ক্লাসে আমরা অনেক কয়েকটা টপিক অলরেডি কভার করে এসেছি। আমরা আমাদের ইমিডিয়েট আগের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা ডিএনএ আরএনএ গঠন কিন্তু পড়ে ফেলেছি। এইবারে আমরা আসবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যদি আমি বলি তাহলে প্রথম 2-3টার মধ্যে এই টপিকটা থাকবে, সেটা হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন। খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের অনেকেরই এটাতে অনেক সমস্যা হয়, কিভাবে হয় ঠিকমতো না বোঝার কারণে তোমরা ঠিকমতো গুছায় লিখতে পারো না, ঠিকমতো ছবি আঁকাতে পারো না। সো সেখানে কিন্তু মার্কটা কমে আসে। সো এই জন্য আজকে আমরা খুবই ইজি ওয়েতে বুঝবো যে আসলে এই ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হচ্ছে, কি হচ্ছে, ফিগার আঁকা শিখবো, এবং আমরা রিটেনে যেন ভালো মতো লিখতে পারি সেইটা এনশিওর করবো। ঠিক আছে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন রেপ্লিকেশন মানে হচ্ছে কি প্রতিলিপি। এটা তোমরা অনুলিপি বলবা না, বলবা হচ্ছে প্রতিলিপি। আগে বইয়ে অনুলিপি অনেক সময় বলা হতো, এটা আসলে অনুলিপি না, এটা হচ্ছে প্রতিলিপি। একটা ডিএনএ তার মতো আরেকটা ডিএনএ তৈরি করবে। সো আমরা জানি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ হয়, ডিএনএ থেকে আবার আরএনএও হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। তাহলে এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই আমরা বলি কি ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএর প্রতিলিপি তৈরি। বা আরেকটা খুব সুন্দর শব্দ আছে ডিএনএ দ্বিতন। ডিএনএ দ্বিতন, তাহলে ডিএনএ দ্বিতন মানে কি যতখানি ডিএনএ ছিল সেইটার মতো সেম দেখতে আবার অতখানি ডিএনএ তৈরি করা। তাহলে এটা কখন দরকার? এইটা দরকার যখন হচ্ছে কোষ বিভাজন হবে, একটা কোষ ভেঙে দুইটা কোষে পরিণত হবে। একটা কোষ ভেঙে যখন দুইটা কোষ হবে তখন অবশ্যই ডিএনএ এর সমবিভাজন হতে হবে। এই কোষে যেরকম ডিএনএ ছিল পরবর্তী কোষেও যদি সেম ডিএনএ না থাকে তাহলে দুইটার বৈশিষ্ট্য কি সেম হবে? দুইটার বৈশিষ্ট্য তো সেম হবে না। এই জন্য কোষ বিভাজনের শুরুতেই ইন্টারফেজের মধ্যে সিনথেসিস দশায়, আমরা এটা মাইটোসিস যখন পড়ব তখন দেখবে এস দশা থাকে, জি1 থাকে, জি2 থাকে। ইন্টারফেজের মধ্যে জি1 এস জি2, এস মানে হচ্ছে সিনথেসিস। তো এই সিনথেসিস দশাতে তৈরি হয় কি সিনথেসিস হয়? এই ডিএনএ সিনথেসিস হয়, আগের ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপি তৈরি করা। ডিএনএ হচ্ছে একটা স্বপ্রজননক্ষম অঙ্গাণু। মানে কি নিজেই নিজের প্রতিলিপি তৈরি করতে পারে, যেগুলো নিজেই নিজের প্রতিলিপি তৈরি করে তাকে কি বলে? স্বপ্রজননক্ষম। সো বিজ্ঞানীরা এটা আবিষ্কার করার চেষ্টা করেছে যে এই ডিএনএ রেপ্লিকেশনটা বা একটা ডিএনএ থেকে একটা ডিএনএ যে হচ্ছে এটা কিভাবে হয়। এই কিভাবে হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে যে আমরা বেশ কিছু অনুকল্প পেয়েছি। কি? সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল, তিনটা অনুকল্প পেয়েছি। তিনটা অনুকল্প কোনটা কি জিনিস এটা আমরা একটু পড়ি। চলো, প্রথমে হচ্ছে সংরক্ষণশীল। সংরক্ষণশীল হচ্ছে সাপোজ এইটা ধরো আমার মাতৃ ডিএনএ। মাতৃ ডিএনএ মানে কি যেইটা থেকে নতুন ডিএনএ তৈরি হবে, এইটা হচ্ছে আমার মাতৃ ডিএনএ। এই মাতৃ ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হলো, যার মধ্যে একটা হুবহু মাতৃ ডিএনএ এর মতো সেম, আর আরেকটা হচ্ছে অন্যরকম। তাহলে এইরকম যদি হয় তাহলে একটার মধ্যে কি পুরোপুরি ভাবে সংরক্ষণ হয়েছে না? দেখো দুইটা স্ট্র্যান্ডই কিন্তু সংরক্ষণ হয়েছে, এইটাতে দুইটা স্ট্র্যান্ডই সংরক্ষণ হয়েছে, এটাতে সংরক্ষণ হয় নাই। তাহলে দুইটাই যেহেতু সংরক্ষণ, কি সংরক্ষণের কথা বলছি? এই যে স্ট্র্যান্ড গুলো, দুইটা স্ট্র্যান্ড একই রকম যদি হয় তাহলে কি সংরক্ষণ হয়েছে বোঝায়। তাহলে দেখো এইটার স্ট্র্যান্ড যেমন এইটার স্ট্র্যান্ড সেম, তাহলে এখানে কি পুরোপুরি ভাবে সংরক্ষণ হয়েছে। এই জন্য এটাকে বলে হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প। বাট পরে বিজ্ঞানীরা দেখেছে যে না, আসলে এই সংরক্ষণশীল অনুকল্পটা সঠিক না। এরপরে আমরা চলে আসি অর্ধ সংরক্ষণশীল। তাহলে অর্ধ সংরক্ষণশীলটা কিরকম? এই যে
মাতৃ ডিএনএ, এই মাতৃ ডিএনএ থেকে যখন নতুন ডিএনএ তৈরি হবে তখন এই যে দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, প্রতিটা ডিএনএ এর একটা স্ট্র্যান্ড হবে মাতৃ ডিএনএ এর মতো। এই একটা স্ট্র্যান্ড এখানে যাবে, এই একটা স্ট্র্যান্ড এখানে যাবে। তাহলে দুইটা ডিএনএ প্রত্যেকটার একটা স্ট্র্যান্ড মাতৃ ডিএনএ এর মতো, আর আরেকটা নতুন করে তৈরি হবে, মাতৃ ডিএনএ এর পরিপূরক আরেকটা স্ট্র্যান্ড নতুন করে তৈরি হবে। তাহলে দেখো এখানেও সংরক্ষণ থাকছে, এখানে কি সংরক্ষিত আছে, বাট কয়টা? একটা, দুইটার মধ্যে একটা, তার মানে কি অর্ধেক সংরক্ষিত আছে। এই জন্য এইটাকে বলা হয় অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, এই অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটাই পরে আসলে ধরা হয়েছে যে এইটাই হচ্ছে সঠিক। এরপরে আমরা আসি বিচ্ছুরণশীল। বিচ্ছুরণশীল কি? বিচ্ছুরণশীল হচ্ছে এই যে সাপোজ এইটা মাতৃ ডিএনএ, মাতৃ ডিএনএ থেকে এই যে নতুনটা যে হবে, এটা আঁকাই এভাবে, সাপোজ এই নতুনটা হলো নতুনটা হবে এমন, দেখো প্রতিটা স্ট্যান্ডের কিছু কিছু অংশ মাতৃ ডিএনএ এর মতো, আবার কিছু কিছু অংশ হচ্ছে নতুন। সো পুরোটাই কিন্তু একটা স্ট্র্যান্ড, পুরোটাই কিন্তু মাতৃ ডিএনএর সাথে মিল নাই। তাহলে কিছু কিছু জায়গা মাতৃ ডিএনএ এর মতো, কিছু কিছু হচ্ছে নতুন ভাবে সংশ্লিষ্ট, মানে বিচ্ছুরিত ভাবে। দেখো এটা একদম বিচ্ছুরিত ভাবে আগে ডিএনএ স্ট্র্যান্ড গুলো আছে। দেখো এটাকে বলা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। তাহলে তিনটা অনুকল্প, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল। এর মধ্যে মেসেলসন এবং স্টাহল বললেন যে এই অর্ধ সংরক্ষণশীল এই অনুকল্পটাই হচ্ছে আসলে ডিএনএ রেপ্লিকেশনের সর্বাধিক গ্রহণযোগ্য অনুকল্প। তো আমরা এখন এই জন্য পড়বো কোনটা? আমরা পড়বো অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। ডিএনএ রেপ্লিকেশন মানে আমরা বুঝবো যে আমাকে অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আসো, রেপ্লিকেশনের জন্য জিনিসপাতি লাগবে তো, তাই না? কি লাগবে? ডিএনএ তৈরি হওয়ার জন্য যা যা দরকার রেপ্লিকেশনের জন্য সেই সেই জিনিসগুলো লাগবে। প্রথমত একটা মাতৃ ডিএনএ লাগবে, মানে কি সেইটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে নতুন ডিএনএ তৈরি হবে। তাহলে মাতৃ ডিএনএ বা টেমপ্লেট বা ছাঁচ কিছু একটা লাগবে। এবং ডিএনএ তৈরির যে উপাদান ছিল, ওই যে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড তৈরির জন্য যা যা উপাদান হয় সেই সব উপাদান লাগবে। প্লাস লাগবে কিছু এনজাইম। এই যে দেখো এতগুলো এনজাইম লাগবে, এতগুলো এনজাইম লাগবে। তাহলে যতগুলো এনজাইম লাগে ডিএনএ রেপ্লিকেশনের জন্য, একটা ডিএনএ থেকে তার প্রতিলিপি তৈরি করার জন্য যতগুলো এনজাইম লাগে সবগুলোকে একসাথে বলে হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স। এখন এই রেপ্লিকেশন কমপ্লেক্সে তোমাদের এই ছকটা দরকার হয় যে কোন এনজাইম কি কাজ করে। আলাদাভাবে এই ছকটা পড়ার কোনোই দরকার নাই, এইটা তোমার পড়া হয়ে যাবে। কখন পড়া হয়ে যাবে? যখন তুমি রেপ্লিকেশনের মেকানিজমটা বুঝবা। রেপ্লিকেশনের মেকানিজম বুঝলে তুমি তো তখনই বুঝতে পারবে যে আমি কোথায় কোনটা ইউজ করতেছি, যখন আমি মেকানিজম বলবো। সো মেকানিজম যখন বুঝবা তখন আমরা অলরেডি জেনে যাব যে কোন এনজাইম কোথায় ইউজ হচ্ছে। তাহলে আগে আমরা রেপ্লিকেশনের মেকানিজমটা পড়বো, তারপরে দেখবো যে এই ছকের আমরা ছকটা পুরোটা মিলাই দিব যে আমাদের সবকিছু পড়া হয়েছে কিনা। যদি পড়া না হয় তখন আমরা আবার পড়বো। পড়াশোনা করতে তো আমাদের সমস্যা নাই, তাই না? চলো আমরা একটু ডিএনএ রেপ্লিকেশনটা পড়ে ফেলে, একদম মাথা ঠান্ডা, মাথা ক্লিয়ার, মাথার মধ্যে থেকে সবকিছু বের করে দাও। শুধু মাথার মধ্যে থাকবে ডিএনএ। তাহলে ডিএনএ আগে আমরা একটা মাতৃ ডিএনএ আঁকে। মাতৃ ডিএনএটা আঁকাই হচ্ছে এই কমলা কালার। মাতৃ ডিএনএটা হচ্ছে এমন। ডিএনএটা এরকমই হওয়ার কথা, তাই না? এরকম পেঁচানো, একটা একটার সাথে লাগানো। তাহলে পেঁচানো হলে এইটা যদি একটা 3 প্রাইম এন্ড হয়, এইটা হবে 5 প্রাইম, আর তাহলে এইটা হবে কত? 5 প্রাইম, এইটা হবে 3 প্রাইম, তাই তো? এখন এই ডিএনএ থেকে যদি নতুন ডিএনএ তৈরি করতে হয় তাহলে শুরুতেই এই যে পেঁচানো যে জায়গাটা আছে
এই প্যাঁচানো জায়গাটাকে খুলতে হবে না? একটা প্যাচ থেকে কি তুমি তার প্রতিলিপি তৈরি করতে পারবা যতক্ষণ পর্যন্ত না সেটা ওপেন হচ্ছে? ওপেন হলেই তো তুমি সেটার প্রতিলিপি, সেটাকে ধরে 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 আগাইতে পারবা যে এবার আমি প্রতিলিপি তৈরি করি সেখান থেকে। তাহলে সবার শুরুতে কি লাগবে? এই স্ট্র্যান্ড পৃথকীকরণ। তোমরা দেখবা বই যখন পড়বা যে রেপ্লিকেশনের স্টেপস কি কি আছে, 3টা স্টেপ আছে। প্রথম হচ্ছে কি এই মাতৃ ডিএনএ স্ট্র্যান্ডটাকে পৃথকীকরণ। তাহলে আসো আমরা স্ট্র্যান্ড কিভাবে পৃথক করে সেই জিনিসটা একটু জানি। তাহলে মাতৃ ডিএনএ কেমন ছিল? মাতৃ ডিএনএ ছিল সাপোজ এইরকম। এইটা কত বললাম? এটা বললাম হচ্ছে 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম, এটা 3 প্রাইম, তাই তো? শুরুতেই এখানে একটা এনজাইম আসে। এগুলো কি সব বেস পেয়ার। দুইটা সূত্রক একটা আরেকটার সাথে যুক্ত থাকে কি দিয়ে? হাইড্রোজেন বন্ড দিয়ে। ওই যে নাইট্রোজেন বেসগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত আছে। তাহলে দুটো হেলিক্স যুক্ত থাকে হাইড্রোজেন বন্ড দিয়ে। হেলিক্স যুক্ত হাইড্রোজেন বন্ড দিয়ে। তাহলে হেলিক্সকে ভাঙবে কে? হেলিক্সকে ভাঙবে হেলিকেজ। হেলিক্সকে ভাঙবে হচ্ছে হেলিকেজ। এই হেলিকেজ একটা এনজাইম। সাপোজ এইটা হচ্ছে হেলিকেজ এনজাইম, এটা হচ্ছে একটা হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইম কি করবে? হেলিকেজ এনজাইম এইটা এইভাবে যেতে থাকবে। আলাদা করে করা যাচ্ছে না, এটা না, এইখানে আছে। এইটা হচ্ছে একটা হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইম কি করবে জানো? এই হেলিকেজ এনজাইমটা সামনের দিকে আগাইতে থাকবে। সামনের দিকে আগাইতে আগাইতে এই যে এটা এইভাবে সামনের দিকে আগাবে। এটা যখন সামনের দিকে আগাবে তখন এর মধ্যে যতগুলো হাইড্রোজেন বন্ড আছে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ও ভেঙে দিবে। এইভাবে সামনের দিকে আগাইতে 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 সাপোজ ও এই পর্যন্ত চলে আসলো বা এই পর্যন্ত চলে আসলো। তাহলে এই সব হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে গেল না? তাহলে এটা দেখতে কি রকম হবে? তখন কি আর এটা এরকম থাকবে দেখতে? তখন তো এরকম থাকবে না। তখন এদের মধ্যে হাইড্রোজেন বন্ড ভেঙে গেছে। হাইড্রোজেন বন্ড ভেঙে গেলে এই দুইটা সূত্র এইরকম আলাদা হয়ে যাবে। দুইটা সূত্র কিন্তু আলাদা হয়ে গেল। ভেতরে যত হাইড্রোজেন বন্ড ছিল সেই বন্ডগুলো সব ভেঙে গেল। বন্ডগুলো ভেঙে গেল কিভাবে? হেলিকেজ দিয়ে। তাহলে আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, থামো, সেম কালার দিয়ে আঁকাই, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। তাহলে এই দেখো এদের মধ্যে বন্ড ছিল, এই বন্ডটা কে ভেঙে দিল? ভেঙে দিল এই হেলিকেজ এনজাইম। বন্ডটা ভেঙে দিল হচ্ছে এই হেলিকেজ এনজাইম। তাহলে এই নীলটা হচ্ছে কি? নীলটা হচ্ছে হেলিকেজ এনজাইম। এখানে যত বন্ড ছিল সব হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দিল। তাহলে হাইড্রোজেন বন্ডগুলো এইভাবে আলাদা হয়ে গেল বা নাইট্রোজেন বেসগুলো এইভাবে আলাদা হয়ে গেল। এটা কত ছিল? এটা ছিল হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। 3 প্রাইম 5 প্রাইম এটা হচ্ছে আলাদা হয়ে গেছে। এইবার কোনো দড়ির কথা চিন্তা করো। একটা দড়ি, পাটের দড়ি, যে পেঁচানো দড়ি বা লাইলনের দড়ি, যেগুলো পেঁচানো, যে কোনো একটা দড়ির কথা চিন্তা করলেই হবে। তুমি যদি একদিক থেকে টান দিয়ে দড়ির সুতাগুলো খুলে যাও তাহলে ওপরের দিকে যেখানে প্যাচ আছে সেখানে প্যাচ আরো বেড়ে যাবে না? ধরো এখানে খুলে দিলাম, এটা চিন্তা করো, বা হাতের কাছে একটা দড়ি থাকলে দড়ি ধরে যে টান দাও, দুইটা সুতাকে যদি আলাদা করতে চাও তাহলে দেখবা কিছু জায়গা আলাদা হয়েছে এরকম, আর এই জায়গাটাতে এই জায়গাটা আরো বেশি কুণ্ডলি পাকিয়ে গেছে, আরো বেশি পেঁচায় গেছে। তো এই ডিএনএ তেও তো তাই হবে, হবে না? বাট এটা আমাদেরকে কি প্রিভেন্ট করা লাগবে, কারণ আলটিমেটলি আমি তো এইগুলোর রেপ্লিকেশন করব, পেঁচায় গেলে পরে তো আর খুলতে পারবো না। তাহলে একটা এনজাইম এখানে কাজ করে। এই এনজাইমটা কি করে? এইখানে আরেকটা এনজাইম কাজ করে। এই এনজাইমটা এই অধিক কুণ্ডলিত হয়ে যাওয়াকে রোধ করে।
এই পেঁচানো অংশটা যেন বেশি কুণ্ডলী পাকায় না যায়, সেইটাকে রোধ করে। এইটার নাম কি? এটার নাম হচ্ছে টপোআইসোমারেজ। টপোআইসোমারেজ। আর আদিকোষে সেম টপোআইসোমারেজের মতো কাজটা আদিকোষে করে হচ্ছে গাইডেজ। এটা যদি আদিকোষের রেপ্লিকেশন হয় তাহলে সেটা করে কি? গাইডেজ। গাইডেজ এক ধরনের টপোআইসোমারেজ। তাহলে এইটা সূত্র খুলে দিল, হেলিকেজ সূত্রটাকে খুলে দিল, হাইড্রোজেন বন্ধন ভেঙে দিল, এবং হাইড্রোজেন বন্ধন সূত্র যখন খুলে গেল এই উল্টা পাশে এই জায়গাতে সুপার কয়েলিং বা অনেক বেশি কুণ্ডলিত হয়ে যাওয়াকে রোধ করলো কে? টপোআইসোমারেজ। এখন দেখো এই দুইটাকে আমি আলাদা করেছি, ঠিক আছে, আলাদা করেছি ঠিক আছে, কিন্তু এরা তো অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত ছিল, এরা তো সুযোগ পাইলে আবার একসাথে যুক্ত হয়ে যাবে, তাই না? সুযোগ পাইলে এরা আবার একসাথে যুক্ত হয়ে যাবে, সো এদেরকে এই সুযোগটা দেয়া যাবে না। তাহলে এদেরকে এই সুযোগ না দেওয়ার জন্য আরো একটা এনজাইম কাজ করবে। সেই এনজাইমটা কি? সাপোজ এই এনজাইমটা হচ্ছে এইখানে আরেকটা এনজাইম কাজ করে, বা এটার সাথে আরেকটা এনজাইম লেগে থাকে। এই এনজাইমটার নাম হচ্ছে SSBP। SSBP মানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। বাইন্ডিং প্রোটিন। তাহলে এইটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। নামের মধ্যে কি আছে? যে সিঙ্গেল স্ট্র্যান্ডকে বাইন্ড করে রাখবে, একটা স্ট্র্যান্ডকে বাইন্ড করে রাখবে যেন দুইটা একটা আরেকটার সাথে আবার যুক্ত হতে না পারে। তাহলে এই SSBP হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে দেখো অলরেডি আমরা কিন্তু তিনটা এনজাইম পড়ে ফেলছি। আমরা হেলিকেজ পড়েছি, টপোআইসোমারেজ পড়েছি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন পড়েছি। তাহলে রেপ্লিকেশনের যে প্রথম ধাপ ছিল যে ডিএনএ সূত্র পৃথকীকরণ, মাতৃ ডিএনএ সূত্র পৃথকীকরণ, দেখো সূত্র কিন্তু পৃথক করা হয়ে গেছে। তাহলে প্রথম ধাপ আমাদের শেষ। এরপরে সেকেন্ড ধাপ কি? নতুন সূত্র গঠন করতে হবে। নতুন সূত্র গঠন করতে হবে। আমি ছবিটা আর একটু একটু আবার আঁকাই, একটু ভালো করে আঁকাই, আমাদের রিক্যাপিচুলেট হয়ে যাবে, প্লাস ছবিটা আবার একটু সুন্দর করা উচিত, না হলে এই টপিকটা বুঝতে সমস্যা হয়। এইটা হচ্ছে 3 প্রাইম, এটা 5 প্রাইম। এইটা তার মানে এইটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে আমাদের হেলিকেজ। হেলিকেজ এখানে আলাদা করে রেখেছিল। এইখানে ছিল হচ্ছে টপোআইসোমারেজ। টপোআইসোমারেজ। আর এইখানে কি ছিল? এইখানে ছিল হচ্ছে আমাদের SSBP। দুইটাতেই হচ্ছে SSBP আছে। কি আছে? SSBP। তাহলে এই হচ্ছে আমাদের বন্ড অলরেডি খুলে গেছে, আমাদের আগের যে ডিএনএ ছিল সেই ডিএনএ স্ট্র্যান্ড পৃথকীকরণ হয়ে গেছে। এবার নতুন স্ট্র্যান্ড তৈরি করতে হবে। নতুন স্ট্র্যান্ড তৈরি হবে কিভাবে? নতুন স্ট্র্যান্ড কি দিয়ে তৈরি হবে? এখানে কিছু নাইট্রোজেন বেস দিয়ে দিই, যেহেতু আমাদের এখন নতুন স্ট্র্যান্ড তৈরি করা লাগবে। এটা A C G T A G C এরকম দিলাম। তাহলে এটা কি হবে? এটা হবে T, এটা হবে G, এটা হবে C, এটা A, এটা T, এটা C, এটা G। এরকমই তো হওয়ার কথা। এই যে একটা আরেকটার পরিপূরক। এখন এইখানে নতুন সূত্রক আনতে হবে। নতুন সূত্রক মানে কি? নতুন নিউক্লিওটাইড নিয়ে আসা। নিউক্লিওটাইডকে কে নিয়ে আসবে? নিউক্লিওটাইড নিয়ে আসার জন্য যে এনজাইম কাজ করবে, নিউক্লিওটাইডকে নিয়ে আসবে যেটা, সেই এনজাইমের নাম হচ্ছে ডিএনএ
পলিমারেজ, এই লাল কালারের যে এনজাইম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, পলিমারেজ, ডিএনএ পলিমারেজ এনজাইম। তাহলে কি ডিএনএ পলিমার তৈরি করবে, নিউক্লিওটাইড নিয়ে এসে এসে একটা একটা নিউক্লিওটাইড নিয়ে এসে এসে এখানে যুক্ত করবে, ডিএনএ পলিমারেজ। এই নিউক্লিওটাইড যুক্ত করার জন্য শুরুতে আমাদের কি দরকার হয় জানো? শুরুতে আমাদের দরকার হয় একটা আরএনএ, শুরুতে আমাদেরকে ছোট্ট আরএনএ দরকার হয়। এই ছোট্ট আরএনএটা কি? ছোট্ট আরএনএটা এর নাম হচ্ছে প্রাইমার। শুরুতে একটা ছোট আরএনএ আসবে, এই যে একটা ছোট্ট আরএনএ আসলো, এখানে এখানে একটা ছোট্ট আরএনএ আসলো। আরএনএটার নাম কি? আরএনএটার নাম হচ্ছে প্রাইমার। তাহলে প্রাইমারকে কে নিয়ে আসবে? প্রাইমেজ এনজাইম। প্রাইমারকে নিয়ে আসবে প্রাইমেজ এনজাইম, প্রাইমেজ এনজাইম। তাহলে প্রাইমারের এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড, 5 প্রাইম 3 প্রাইম। এই 3 প্রাইম যে এন্ড আছে, এই 3 প্রাইম এন্ডে একটা OH গ্রুপ থাকে। আমরা এর আগের ক্লাসে বলেছি যে যেখানেই কার্বনের সাথে OH গ্রুপ থাকবে সেখানেই ফসফেট যুক্ত হতে পারবে, বলেছি না? সেখানেই কি হবে? ফসফেট যুক্ত হতে পারবে। তাহলে একটা নিউক্লিওটাইড এবার কি করবে? এই ডিএনএ পলিমারেজ একটা নিউক্লিওটাইড নিয়ে আসবে। সেই নিউক্লিওটাইড এসে এইখানে এই 3 প্রান্তে এই যে ফসফেট দিয়ে যুক্ত হয়ে যাবে, 3 প্রান্তে ফসফেট দিয়ে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে কি তৈরি হলো? এখানে এই ফসফেটের যে কার্বনের এন্ড সেটা হচ্ছে 5 প্রাইম। এই 5 প্রাইমের সাথে 3 প্রাইমের একটা বন্ড তৈরি হলো। তাহলে এইটা কি? এইটা হচ্ছে 3 প্রাইম। এই 3 প্রাইমে এসে আবার একটা নিউক্লিওটাইড যুক্ত হবে, তাহলে এটা 5 প্রাইম, সরি এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। তাহলে দেখো এটা কত ছিল? এটা 3 প্রাইম ছিল, 3 প্রাইমের সাথে 5 প্রাইমের নিউক্লিওটাইড যুক্ত হয়েছে এবং এটা এই দিকে কিন্তু অগ্রসর হতে আছে। কিভাবে অগ্রসর হচ্ছে? এই যে এখানে ছিল ডিএনএ পলিমারেজ, এই ডিএনএ পলিমারেজ কি করবে? ডিএনএ পলিমারেজ আস্তে আস্তে এইদিকে আসতে থাকবে। যত এইদিকে আসবে সে প্রত্যেকটা, যত এখানে আসবে সে প্রত্যেকটা নিউক্লিওটাইডকে অ্যাড করতে করতে আসবে। তাহলে দেখো নিউক্লিওটাইডটা অ্যাড হচ্ছে কিভাবে? এই ছিল আমার প্রাইমার, এই ছিল আমার প্রাইমার, এটা হচ্ছে প্রাইমার। প্রাইমারের কি ছিল? এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। প্রাইমার মানে কি? একটা আরএনএ। তাহলে আরএনএ তো 5 3 এই দুইটা এন্ড থাকবে। এই 3 এন্ডে এসে একটা নতুন নিউক্লিওটাইড অ্যাড হলো, ডিএনএ নিউক্লিওটাইড অ্যাড হলো। তাহলে 3 তে কত যুক্ত হবে? 5, এই পাশটা তাহলে 3 থাকবে। এবার আরেকটা যদি যুক্ত হয়, তারপর যেখানে আরেকটা যুক্ত হলো, এই আরেকটার এই এন্ডটা কত হবে? 5, এটা হবে 3। যদি আরেকটা যুক্ত হয়, আরেকটা যুক্ত হলো, আরেকটার এটা কত হবে? 5, এটা হবে 3, কারণ 3 এর সাথে 5 যুক্ত হবে। প্রত্যেকটা দেখো 3 এর সাথে 5, 3 এর সাথে 5, 3 এর সাথে 5। তাহলে এই প্রাইমারটাকে যদি আমি এখন বাদ দিয়ে দিই, প্রাইমারটা তো ডিএনএ না, আমি প্রাইমারটাকে আপাতত একটু বাদ দিলাম। মূল ডিএনএ অণুটু কি? এইটাই ডিএনএ না? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডের পলিমার, এটাই তো ডিএনএ। ডিএনএ নতুন সূত্রকের বৃদ্ধি তাহলে কোন দিক থেকে হচ্ছে? দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। দেখো 5 থেকে 3 এর দিকে, এখানে কি ছিল? 5 ছিল, এই পাশে 3 প্রাইম তৈরি হচ্ছে। যত যুক্ত হবে 5 থেকে 3 এর দিকে এটা অগ্রসর হতে থাকবে। কি দিয়ে অগ্রসর হবে? এই যে ডিএনএ পলিমারেজ, এই ডিএনএ পলিমারেজটা হচ্ছে এটাকে নিয়ে 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 সামনের দিকে আগাবে। তাহলে উপরের যে সূত্রক আছে, এই সূত্রকটা তাহলে কিরকম দেখতে হলো লাস্টে? দেখো শেষ পর্যন্ত এই সূত্রকটা দেখতে কেমন হলো? এখানে ছিল প্রাইমার, প্রাইমারের এটা 3 এন্ড, তার সাথে এই যে যুক্ত হয়েছে এই পাশে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের এইটা হচ্ছে কত? 5 প্রাইম, যেহেতু 3 প্রাইমের সাথে যুক্ত হচ্ছে, আর এইদিকে হচ্ছে 3 প্রাইম। তাহলে দেখো এইটা কত ছিল? এটা 3, এইদিকে 5, এটা হচ্ছে কি? এইদিকে 5, এইদিকে 3, মিলে গেছে না? এখানে নাইট্রোজেন বেস তো থাকবেই, এর সাথে টি থাকবে, সি এর সাথে জি থাকবে, এখানে সি থাকবে, এখানে এ থাকবে, এখানে টি থাকবে। তাহলে এইভাবে এই
ডিএনএ পলিমারেজটা নতুন নতুন নিউক্লিওটাইড নিয়ে আসবে এবং সামনের দিকে নিরবিচ্ছিন্নভাবে অগ্রসর হতে থাকবে। এইবার নিচের স্ট্র্যান্ডটা আমরা একটু দেখি, আমরা উপরের স্ট্র্যান্ডটা তো দেখলাম, এবার দেখি নিচের স্ট্র্যান্ডে আমরা কিভাবে বানাইতে পারি। উপরের স্ট্র্যান্ডে কিন্তু অলরেডি দুইটা সূত্র আমাদের বানানো হয়ে গেছে, এবার আমরা নিচের স্ট্র্যান্ডটা বানাবো। নিচের স্ট্র্যান্ড বানানোর জন্য আমি একটু জায়গা ফাঁকা করি এখানে। এটা হচ্ছে নিচের স্ট্র্যান্ড। নিচের স্ট্র্যান্ডে তাহলে কি ছিল, শুরুতে টি জি সি এ টি সি জি, এইটা কিন্তু এটার সাথে মিলিয়ে লিখতে হবে, এটার পরিপূরক না হলে কিন্তু আবার হবে না। উপরেরটা তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, বা নিচেরটা যদি যা ইচ্ছা তাই লিখো, তাহলে উপরেরটা এটার পরিপূরক হিসেবে লিখতে হবে, ছবি আঁকানোর সময় ভুল করা যাবে না। তাহলে এবার নিচেরটাতে দেখি, নিচেরটায় এইটা ছিল 5 প্রাইম, এইটা হচ্ছে 3 প্রাইম। এখন সেম ওপরেরটার মতো করে যদি আমি নিচেরটা করতে যাই তাহলে কি হবে ঘটনাটা একটু দেখো। ঘটনাটা কি হচ্ছে, আমি এখানে এনে প্রাইমার লাগালাম, এখানে একটা প্রাইমার নিয়ে এসে লাগাই দিলাম। এই প্রাইমারটা কি, এই প্রাইমারটার এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। এরকম ভাবে এই প্রাইমারটা আমি হচ্ছে এখানে নিয়ে এসে লাগাই দিলাম। বা এটা যদি উল্টা ধরো, এইটা তো এই পাশে 5 এন্ড, তাহলে এই প্রাইমারটা কি হবে, এই প্রাইমারটা কিন্তু এইভাবে থাকতে পারবে না, 5 এর সাথে 5 কিন্তু থাকতে পারবে না, 5 এর সাথে 3 এন্ড থাকতে হবে। কারণ আমরা জানি সব সময় এই হেলিক্স গুলো হয় উল্টা করে। তাহলে এটা কেমন হবে, এটা হবে এইখানে 5 এইখানে 3। ওকে, ভেরি গুড। প্রাইমার চলে আসছে, প্রাইমার নিয়ে চলে আসছে। এবার কি আসবে, ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইড নিয়ে আসবে। নিউক্লিওটাইড তো এসে যুক্ত হবে এই জায়গাতে 3 তে। নিউক্লিওটাইড এসে কি কখনো 5 এ যুক্ত হতে পারে? তো নিউক্লিওটাইড এসে যে 3 তে যুক্ত হবে, এই পাশে তো আর মাতৃসূত্রই নাই। এই দিকে কি কখনো সূত্রক বাড়ানো সম্ভব? সূত্রক তো বাড়াতে হবে এই দিকে, আমার মাতৃ ডিএনএ সূত্রকটা এই পাশে। তাহলে প্রাইমার কি এখানে অ্যাড হতে পারবে? এই প্রাইমার তো এখানে অ্যাড হইতে পারবে না। প্রাইমারকে অ্যাড হতে হবে কোথায়? প্রাইমারকে অ্যাড হতে হবে এই জায়গাতে, প্রাইমারকে অ্যাড হতে হবে এই প্রান্তে। এই সূত্রকের ক্ষেত্রে প্রাইমার যদি এখানে থাকে তাহলে দেখো কত, 5 3, 5 3 হলে এই যে 3 প্রান্তে তখন একটা একটা করে নিউক্লিওটাইড যুক্ত হবে। সেম এইখানে কি আসবে, এখানে আসবে প্রথমে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ আসবে। এই ডিএনএ পলিমারেজ এসে এখানে নিউক্লিওটাইড যুক্ত করবে। এরকম প্রত্যেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে এখানে সম্পূরক বা পরিপূরক যে সূত্রটা আছে সেই সূত্রটা তৈরি করবে। এই নিচের সূত্রকে কিভাবে রেপ্লিকেশন হচ্ছে বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার? আমি আরেকবার বলছি, দেখো শুরুতে আসবে প্রাইমার। প্রাইমার কি হিসেবে আসে, প্রাইমারের দুইটা প্রান্ত 5 আর 3। তাহলে এখানে দেখো, এখানে যদি 5 প্রান্ত থাকে 5 এর অপোজিটে 3 থাকতে হবে। তাহলে এটা 3 5, উপরে যেরকম কি ছিল 3 5 হিসেবে ছিল, নিচে 5 3 হিসেবে থাকবে, উল্টো হিসেবে থাকবে। সো জিনিসটা খুব একদমই ইজি, তেমন কিছু নাই। এইটাতে আমরা সবসময় বলেছি প্রাইমারের 3 প্রান্তে সবসময় হচ্ছে ফসফেট যুক্ত হতে পারে, 5 প্রান্তে হতে পারে না। 3 প্রান্তে যদি যুক্ত করতে হয় তাহলে তো স্ট্র্যান্ড চলে যাবে ওই পাশে। স্ট্র্যান্ড ওই পাশে তো সূত্রক নাই, মাতৃ ডিএনএ সূত্র তো ওই পাশে নাই। সো আমার ওইখানে যদি প্রাইমার নিয়ে এসে লাগাই প্রাইমেজ, তাহলে তো আমার কোনো লাভ হচ্ছে না। তো প্রাইমারকে থাকতে হবে কোথায়, প্রাইমারকে থাকতে হবে এইখানে। সো এইখানে প্রাইমার নিয়ে এসে লাগাইলো, লাগানোর পরে তাহলে সেম ভাবে ডিএনএ পলিমারেজ, এই ডিএনএ পলিমারেজ কোনটা জানো, ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ হতে পারে 1 2 3। এখানে যেটা মেইন কাজ করে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। 1 আর 2 এরও কাজ আছে, সেটা আমরা পরে দেখবো। তাহলে ডিএনএ পলিমারেজ 3 কি করবে, এরকম একটা 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 করে নিউক্লিওটাইড লাগাইতে 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 ডিএনএ পলিমারেজ এখান থেকে চলে গেল হচ্ছে এই জায়গাটাতে। তাহলে দেখো উপরের সূত্রক তৈরি হলো, নিচের সূত্রকও তৈরি হয়ে গেল। এইবার বাকিটুকু করতে হবে না, একটা পার্ট তো হলো, বাকি পার্টগুলো তো এখনো বাকি আছে। তো এই যে হেলিকেজ এনজাইম, এইটা আবার যাবে, আবার যে এই প্যাচটাকেও খুলে দিবে। এখন হেলিকেজ যদি এই প্যাচটাকে খুলে দেয়, হেলিকেজ আরো সামনে অগ্রসর হয়ে কি করবে, এই প্যাচটাকে খুলে দিবে। তাহলে এটা দেখতে কি রকম হয় দেখো,
এই হেলিকেজ চলে আসবে আরো সামনে। সূত্র হয়ে যাবে হচ্ছে এরকম, আরো খুলে গেল, এটা খুলে গেল, আর হেলিকেজটা কোথায় থাকলো? হেলিকেজ থাকলো তখন এই জায়গাতে। আর এই পাশে আরো সূত্র আছে, সেখানে ইয়া থাকবে, টপোয়াইসোমারেস থাকবে, যা যা থাকে সেগুলোতে থাকবে। এখন এই যে এইখানকার যে স্ট্র্যান্ড গুলো আছে, আমি এখানে আবার কিছু বেস পেয়ার দিয়ে দেই আমাদের সুবিধার্থে। এটা হচ্ছে টি, এটা এ, এটা জি, এটা সি। তাহলে এটা কি হবে? এটা হবে জি, এটা হবে সি, এটা হবে টি, এটা হবে এ। তাহলে এই কয়টার তো তৈরি হয়ে গেছিল। এবার এইটুকুতে সেম ভাবে নিউক্লিওটাইড নিয়ে আসতে হবে। তাহলে ওপরে কি হবে? ওপরে দেখো এইখানে অলরেডি একটা ডিএনএ পলিমারেজ আছে। এই ডিএনএ পলিমারেজটা, কারণ কি এখান থেকে ডিএনএ পলিমারেজ এখানে এসেছিল, নিউক্লিওটাইড নিয়ে এসেছিল, এ সেম ভাবে এখানেও পুরোটাতে নিয়ে যাবে, তাই না? সেম, এটা নিরবিচ্ছিন্ন ভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। বাট এই স্ট্র্যান্ডের কথা চিন্তা করো তো, এর ডিএনএ পলিমারেজ তো চলে গেছে এইখানে। তাহলে এই ডিএনএ পলিমারেজকে আমি আবার টেনে কি এখানে নিয়ে আসতে পারবো? আবার এটার প্রাইমার আছে এইখানে, আমার নতুন আরেকটা প্রাইমার দরকার এইখানে। নতুন আরেকটা প্রাইমার এখানে দরকার না, বলো তো? কারণ এইটুকু যদি আবার করতে হয়, আমি তো এখান থেকে আসতে পারবো না, 5 এন্ডে তো যুক্ত হতে পারবে না। এটার কোনটা ফাঁকা আছে? 5 এন্ড ফাঁকা আছে, 5 এন্ডে যুক্ত হতে পারবে? পারবে না। তাহলে এখানে আমার আরেকটা প্রাইমার লাগবে, এখানে আরেকটা প্রাইমার আসবে, এবং তার সাথে আরেকটা ডিএনএ পলিমারেজ আসবে। সেই ডিএনএ পলিমারেজ এসে এইখানে আবার এই যে নিউক্লিওটাইড যুক্ত করবে। বোঝা গেছে? তাহলে সেম এরকম ভাবে হইতে থাকে। তাহলে দুইটার ক্ষেত্রে, দুইটা স্ট্র্যান্ডের ডিফারেন্সটা একটু দেখো তো। উপরের স্ট্র্যান্ডে নিরবিচ্ছিন্ন ভাবে নিউক্লিওটাইড লেগে যাচ্ছে, তার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। এই স্ট্র্যান্ডটাকে বলে হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, যেটা লিড দিচ্ছে, লিডিং স্ট্র্যান্ড। আর যেটা পেছনে পড়ে আছে সেইটাকে বলে হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। লিডিং অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড, এটা লিডিং স্ট্র্যান্ড, এটা ল্যাগিং স্ট্র্যান্ড। এইবার এইখানে, এইটার ভেতর এখানে শুধু প্রাইমার, এই প্রাইমারটা চলে যাবে, এই প্রাইমারের জায়গায় নিউক্লিওটাইড বা ডিএনএ যেটা থাকা সেটা থেকে যাবে। বাকি পুরোটাই তো কি ডিএনএ নিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড ডিএনএ, সুতরাং কোনো সমস্যাই নাই। বাট এখানে দেখো, এইখানে জায়গায় জায়গায় প্রাইমার না, জায়গায় জায়গায় প্রাইমার, যত যাবো আরো বেশি প্রাইমার বাড়তে থাকবে। আর এগুলো কি ডিএনএ গুলো, নতুন তৈরি ডিএনএ গুলো খন্ড খন্ড হিসেবে আছে। প্রাইমার যদি সরাই দিই, এই যে ডিএনএ গুলো খন্ড খন্ড হিসেবে তৈরি হয়েছে, এই খন্ড ডিএনএ গুলোকে বলে হচ্ছে ওকাজেকি খন্ড। কি খন্ড? ওকাজেকি খন্ড। তাহলে এই ওকাজেকি খন্ড কোথায় পাওয়া যায়? ল্যাগিং স্ট্র্যান্ডে পাওয়া যায়। কেন? কারণ এখানে মাল্টিপল প্রাইমার ইউজ করতে হচ্ছে, এইটা নিরবিচ্ছিন্ন ভাবে যেতে পারছে না। প্রত্যেকবার যখন প্যাচ খুলছে, নতুন প্রাইমার আসতে হচ্ছে, নতুন ডিএনএ পলিমারেজ আসতে হচ্ছে, এবং যতটুকু প্যাচ খুলছে ততটুকু জায়গায় নিউক্লিওটাইড যুক্ত হতে হচ্ছে। কেন? কারণ হচ্ছে এইটার যে সূত্রকের ডিরেকশন, সবসময় সূত্রক লম্বা হয় কোন দিকে? লম্বা হয় হচ্ছে এই 5 থেকে 3 এর দিকে। নতুন সূত্রক সবসময় 5 থেকে 3 এর দিকে লম্বা হয়, কারণ সবসময় 3 প্রান্তে তোমার নিউক্লিওটাইড যুক্ত হবে। প্রাইমারে 3 প্রান্তে যেহেতু নিউক্লিওটাইড যুক্ত হয়, সেহেতু এটা বাড়ে 3 প্রান্তের দিকে। তো যখন এটা উল্টা হয়ে যাবে, 5 প্রান্তের দিকে তো বাড়তে পারতেছে না আর, তখন কি হবে? এরকম খন্ড খন্ড ওকাজেকি খন্ডগুলো তৈরি হবে। এরপরে তাহলে এখন এইটাতে তো তৈরি হয়ে গেল, এই ওকাজেকি খন্ডগুলো কিভাবে কি করবে? প্রাইমার গুলোকে সরিয়ে দেওয়া হবে। প্রাইমার গুলো রিপ্লেসড হবে কি দিয়ে? প্রাইমার গুলো ডিএনএ দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, এবং এই যে খন্ডগুলো আছে, খন্ডগুলো লাইগেজ এনজাইম দিয়ে একটা আরেকটার সাথে লেগে যাবে। ঠিক আছে? তাহলে ভিতরে প্রাইমার গুলো রিপ্লেসড হবে ডিএনএ দিয়ে, এবং খন্ডগুলো সব একটা একটার সাথে লাইগেজ দিয়ে লেগে যাবে। তারপরে কি হবে? আবার এইগুলো আগে যেরকম ছিল প্যাঁচানো, সেই রকম প্যাঁচানো হয়ে নতুন সূত্রক গঠন করে ফেলবে। এই হচ্ছে আমাদের নতুন সূত্রক গঠন। নতুন সূত্রক গঠন যে পয়েন্টটা ছিল, সেইটাই হচ্ছে এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। এরপরে আমাদের আরেকটা পয়েন্ট আছে, সেইটা কি? সেইটাকে বলে হচ্ছে প্রুফ রিডিং। যে কোনো কাজ করতে গেলে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি থাকে, ভুল হওয়ার পসিবিলিটি থাকে।
ডিএনএ তৈরি করতে গেলেও এরকম ভুল হতে পারে। কিরকম ভুল হতে পারে? সাপোজ এর সাথে থাকার কথা হচ্ছে টি, এর সাথে টি না থেকে এর সাথে চলে আসছে সি, এর সাথে সাথে চলে আসছে কি সি। এটা কি থাকার কথা? এটা থাকার কথা না। তাহলে এখানে কি ম্যাচ হয়েছে? ম্যাচ কার? ম্যাচ হচ্ছে এ আর টি এর। এ আর সি এর তো কোনো ম্যাচ নাই। তাহলে এইটা কি? এইটা মিসম্যাচ না? মিসম্যাচ। এরকম মিসম্যাচ হতে পারে রেপ্লিকেশনের সময়। 10,000-এ একটা না 1000-এ একটা, তোমাদের বইয়ে আছে, এক্সাক্ট নাম্বারটা হচ্ছে তোমরা দেখে নিও, যে এরকম খুব কম হয় বাট এরকম হতে পারে। এরকম যদি হয়, এরকম তো রেখে দেওয়া যাবে না, রেপ্লিকেশনের সময় হতে পারে। বা রেপ্লিকেশনের পরে বিভিন্ন ক্যান্সার তৈরি করতে পারে এরকম পদার্থ, বা বিভিন্ন ক্ষতিকর রশ্মি যেমন এক্স রে, ইউভি রে, এইগুলো দিয়েও কিন্তু আমাদের জিনটা চেঞ্জ হয়ে যেতে পারে। এরকম উল্টা পাল্টা বেস চলে আসতে পারে। এরকম উল্টা পাল্টা বেস যদি আসে তখন কি করতে হবে? ঠিক করার একটা ব্যবস্থা থাকবে না তোমার বডিতে? এই ঠিক করার ব্যবস্থাটাই হচ্ছে প্রুফ রিডিং। তোমার বডি প্রুফ রিডিং এর একটা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুবিধাটাও দিয়েছে যে তোমার ডিএনএ তৈরি হলো, এরপরে তুমি মিলায় নাও সবকিছু ঠিক আছে কিনা। কারণ না মিলায় থাকলে নিলে তো সমস্যা, যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় সেটা তো আমার বৈশিষ্ট্যের উপরে প্রভাব ফেলবে, তাই না? তাহলে এই যে প্রুফ রিডিংটা কে করে? যখন একবার রেপ্লিকেশন হয়ে যায়, তারপরে এই ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 আর কিছু প্রোটিন, এরা সবাই মিলে হচ্ছে এই প্রুফ রিডিংটা করে। প্রুফ রিডিং করে দেখে যে কোনো ভুল আছে কিনা। তাহলে দেখো নিউক্লিওটাইড নিয়ে আসছিল কে? ডিএনএ পলিমারেজ 3। তখন আমরা বলেছিলাম যে এর বাইরে 1 আর 2 আছে, 1 আর 2 এরও কাজ আছে। কি কাজ? এই প্রুফ রিডিং করা। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের লাস্ট ধাপ কি? লাস্ট ধাপ হচ্ছে প্রুফ রিডিং করতে হবে আমাদেরকে, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। এবার ডিএনএ রেপ্লিকেশনের আগে আমরা একটা ছক রেখে আসছিলাম, মনে করো রেপ্লিকেশন কমপ্লেক্স। চলো দেখি রেপ্লিকেশন কমপ্লেক্স পড়া হয়েছে কি না আমাদের। প্রথমেই কি লিখা? টপোআইসোমারেজ। টপোআইসোমারেজ কি করেছিল? ওই যে স্ট্র্যান্ড পৃথক করে দিলাম, তাহলে অপর পাশে যেন অতিরিক্ত কুণ্ডলী না হয়। তাহলে ডিএনএ অণুকে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে কে? টপোআইসোমারেজ। আদি কোষে এই কাজটা করে কে? এই কাজটা করে হচ্ছে গাইরেজ। হেলিকেজ কি করে? হেলিকেজ হচ্ছে এই ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেয়। এখানে তোমরা একটা নতুন ওয়ার্ড দেখতে পাচ্ছ, সেটা কি? রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক জিনিসটা কি? এই যে দেখো, যখন হেলিকেজ কাজ করেছিল তখন এই যে হেলিকেজ যখন কাজ করছিল, হেলিকের কাজ তো ছিল এইটাই, তাই না? এইরকম ভাবে দুটো সূত্র খুলে দিবে, তুমি এই পাশে থাকবে, এখানে হাইড্রোজেন মডেল খুলে যাবে। এইটা দেখো, এটা দেখতে অনেকটা কাঁটা চামচের মতো মনে হচ্ছে না? এই যে এই পাশটার জন্য একটু সোজা করে আঁকাই, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এমন, আর এটা হচ্ছে দুই পাশে এরকম। তাহলে কি ফর্কের মতো মনে হচ্ছে? এরকম দুই পাশে ভাগ হয়ে গেছে, লম্বা দুই পাশে ভাগ। এটা কিরকম? ফর্কের মতো বা কাঁটা চামচের মতো। এই যে এইটা রেপ্লিকেশনের সময় যে ফর্ক তৈরি হয়, সেইটাকেই বলি হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। তাহলে রেপ্লিকেশন ফর্কটা কে তৈরি করছে? হেলিকেজ এনজাইম। কিভাবে তৈরি করছে? হাইড্রোজেন বন্ডটাকে ভেঙে দিয়ে। এই গঠনটাকেই বলে রেপ্লিকেশন ফর্ক। তাহলে দেখো রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেয় কে? হেলিকেজ। এরপরে কে? ডিএনএ পলিমারেজ 3। এটা কি করে? নিউক্লিওটাইড অণুযুক্ত করে 5 প্রান্ত থেকে 3 প্রান্ত নির্দেশিত পরিপূরক স্ট্র্যান্ড গঠন করে। তাহলে সবসময় কি 5 থেকে 3-এর দিকে স্ট্র্যান্ড গঠন করে, আলাদা করে কিন্তু বলেই দিয়েছে 5 থেকে 3-এর দিকে। এছাড়া এটা প্রুফ রিডিং এও কাজ করে। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি বলেছিলাম? ওই যে হেলিকেজ দুইটাকে আলাদা করে দিয়েছিল, এই দুইটা যেন আবার
যুক্ত হতে না পারে, দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে আসতে না পারে, তাহলে সেটাকে সেই জন্য কে কাজ করে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। লাস্ট হচ্ছে কি লাইগেজ। লাইগেজ লাগিয়ে দেয়, কাকে লাগিয়ে দেয়? যে ওকাজেকি খণ্ডগুলো আছে, ওকাজেকি খণ্ডগুলোকে একসাথে যুক্ত করে হচ্ছে লাইগেজ। প্রাইমেজ কি করে? প্রাইমেজ হচ্ছে প্রাইমারকে নিয়ে আসে, একটা ছোট আরএনএ অণুকে নিয়ে আসে, যার সাথেই সব যে ডিএনএ নিউক্লিওটাইড গুলো আছে সেই ডিএনএ নিউক্লিওটাইড গুলো যুক্ত হয়। তাহলে প্রাইমেজ কি করে? আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের প্রান্তে যুক্ত করে। ডিএনএ পলিমারেজ 1, এই পলিমারেজ 1 কি করে? প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে। ওই যে আমরা বলছিলাম যে প্রাইমার গুলো শেষে কি হবে? ওকাজাকি খণ্ডের মধ্যে মধ্যে যে প্রাইমার ছিল, প্রাইমার গুলো ডিএনএ দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে। এইটা করে ডিএনএ পলিমারেজ 1। এইটার সাথে আরো কি করে আমরা বলেছি, এটা হচ্ছে প্রুফ রিডিংও করে। তাহলে দুটোই কিন্তু এটার কাজ। তাহলে দেখো আমাদের রেপ্লিকেশন কমপ্লেক্সও কিন্তু পড়া হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের রেপ্লিকেশন রিলেটেড কথাবার্তা। দেখো রেপ্লিকেশন রিলেটেড সব কথাবার্তা এখানে। আমরা একটা ভালো ছবি দেখাই। আমরা এখন পচা ছবি দেখে অনেক কিছু পড়াশোনা করছি, এটা তোমাদের বইয়ের ছবি, আর এটা একটু বাইরের ছবি। দেখো এইখানে এইটা হচ্ছে আমাদের লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ডটা কিরকম দেখো, এই যে নিরবিচ্ছিন্ন ভাবে আগায় যাচ্ছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজ একটার সাথে এনে 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 নিয়ে যাচ্ছে, সে খুব সুন্দর সামনের দিকে আগাচ্ছে। এই যে এখানে তার প্রাইমার যুক্ত আছে শুরুতে, এই যে একদম শুরুতে যেখানে এখানে প্রাইমার যুক্ত থাকবে, প্রাইমারটাকে এখানে দেখায় নাই, যাই হোক একদম শুরুতে তার প্রাইমার যুক্ত থাকবে। এবং এই যে এখানে হেলিকেজ, হেলিকেজ এই দুইটাকে আলাদা করে রেখেছে। এখানে তোমার ল্যাগিং স্ট্র্যান্ডের প্রাইমারটাকে এখানে দেখিয়েছে প্রাইমেজ এনজাইম দিয়ে, দুইটাকে আলাদা, মানে সুপার কয়েলি যে একদম কুণ্ডলিত হয়ে যায় না, কুণ্ডলিত হওয়াকে রোধ করে কে? টপোআইসোমারেজ। যেখানে দেখো টপোআইসোমারেজকে দেখানো হয়েছে। লিডিং স্ট্র্যান্ড গেল, উপরে এই যে ল্যাগিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ডে এই যে দেখো ফ্র্যাগমেন্ট হিসেবে আছে, এটা একটা ফ্র্যাগমেন্ট, এইটা একটা ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টগুলোকে কি বলছে? ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট। প্রথমে এতটুকু তৈরি হলো, তারপরে এতটুকু তৈরি হলো, তারপরে এতটুকু তৈরি হলো, তারপরে এতটুকু তৈরি হলো। তো এইভাবে খন্ড খন্ড হয়ে যে তৈরি হচ্ছে, একেবারে এই বরাবর কিন্তু যাচ্ছে না। যাচ্ছে কিভাবে? এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, যতটুকু খুলছে ততটুকু করতেছে, আবার নতুন করে এইদিকে যাচ্ছে, যতটুকু খুলছে করতেছে। সো এই হচ্ছে তোমার উপরের, যে হচ্ছে উপরের ডিএনএ পলিমারেজ। এটাই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। বইয়ের ছবিটা একটু দেখো, বইয়ের ছবিতেও একই জিনিস। এই যে পুরোটা আলাদা হয়ে গেছিল, আলাদা হয়ে আবার এখানে নতুন গঠন করেছে। আমরা জাস্ট সোজা করে দেখিয়েছি এখানে, সেই জিনিসটাকে তোমার হেলিক্স আকারে দেখানো। তুমি যখন পরীক্ষার খাতায় আঁকাবা তখন এইভাবে হেলিক্স আকারে আঁকাবা না, তুমি আঁকাবা হচ্ছে এই ছবিটা। এই যে যে ছবিটা এখানে আঁকিয়েছি এইভাবে না, আর একটু ভালো করে। আমি তো বোঝানোর জন্য ভিতরে অনেক জিনিসপত্র আঁকাইছি, তো তুমি আরো ভালো করে এই জিনিসটাকে আঁকাবা। আঁকানোর সময় খেয়াল রাখবা যেন হেলিকেজ এনজাইমটা তুমি ঠিক মতো দেখাও, টপোআইসোমারেজটা ঠিক মতো দেখাও। তুমি যদি টপোআইসোমারেজকে হেলিকেজ লিখো, হেলিকেজকে টপোআইসোমারেজ লিখো, তাইলে তো হবে না। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা দেখাবা, তারপরে প্রাইমার দেখাবা। অবশ্যই অবশ্যই প্রত্যেকটাতে, এইটাতে যেন আলাদা আলাদা করে প্রাইমার দেখাও, ওইখানে প্রাইমার দেখাও। এখন এখানে প্রাইমার দেখাচ্ছ, ভালো কথা, নিচে যদি এখানে প্রাইমার দেখাও তাহলে হবে? নিচের প্রাইমার দেখাতে হবে কিন্তু এই পাশে। অবশ্যই অবশ্যই ডিএনএ পলিমারেজ দেখাতে হবে, যেখানে যুক্ত হচ্ছে। টান দিয়ে বলবো যে এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। সো এই জিনিসগুলো ডিএনএ পলিমারেজ কত? ডিএনএ পলিমারেজ 3। এসএসপিপিটা পারলে দেখাবা। তো যেই জিনিস যেখানে থাকে সেই জিনিস তুমি যদি এইভাবে সুন্দর করে একটা ছবি আঁকো, সেই ছবির মধ্যে প্রত্যেকটা এনজাইম যদি ঠিক জায়গা মতো লিখে, তোমরা হচ্ছে ঠিক জায়গা মতো আঁকিয়ে যদি লিখে আসতে পারো, ঠিক জায়গা মতো প্রাইমার দিয়ে, ডিএনএ পলিমারেজ দিয়ে, নিউক্লিওটাইড গুলো দিয়ে, তারপরে এই যে এইগুলো যে দিবা, এখানে যদি জি দাও, এখানে আবার এ দিও না কিন্তু, কারণ এটা ভেঙে, এই দুইটার মধ্যে ভেঙেই তো এটা আলাদা হয়ে গেছে। এখানে যদি জি থাকে, এখানে কখনো এ থাকতে পারবে? পারবে না। কিন্তু তোমরা কিন্তু কি করো, এইটা ইচ্ছা মতো লিখো, এটাও ইচ্ছা মতো লিখো, এটা করলে হবে না। মিল রাখতে হবে, এটার পরিপূরক যেন এইটা হয়। আবার নতুন স্ট্যান্ডে যে তৈরি হবে, নতুন স্ট্যান্ডে যদি নিউক্লিওটাইডে বেস দেখাতে চাও, সেখানেও একই কথা, এইটা যেন একটা আরেকটার পরিপূরক হয়। এর সাথে সি দেখায়ও না, বলবে আপু প্রুফ রিডিং এর সময় মিসম্যাচ তো হইতেই পারে, বাট সেটা কি হয়, লাখে একটা, হাজারে একটা। আমরা অবশ্যই এসব এক্সেপশনাল জিনিস দেখাবো না, আমরা দেখাবো যেটা ইউজুয়ালি হয় সেইটা। তো তুমি যখন সুন্দর করে এত বুঝে জিনিসগুলোকে প্রেজেন্ট করবা, তোমার ছবি দেখেই টিচার বুঝতে পারবে যে না, ও এই বিষয়টা বুঝতে পারছে।
বিষয়টা সম্পর্কে ওর জ্ঞান আছে। তা না করে তুমি যদি এরকম ভুল করো, হেলিকেজকে এখানে না দেখায় এখানে দেখাও, তারপর এসওআরএসকে অন্য জায়গায় দেখালা, এসএসবিপিকে অন্য জায়গায় দেখালা, ডিএনএ পলিমারেজ এক জায়গাতে, নিউক্লিওটাইড আরেক জায়গাতে, প্রাইমার অন্য জায়গাতে, যদি জিনিসগুলোর মধ্যে কোনো কোঅর্ডিনেশন না থাকে তাহলে টিচার বুঝবে তুমি বই থেকে কোনো মতে একটা ছবি জাস্ট দেখছো বাট জিনিসটা বুঝো না। জিনিসটা হচ্ছে এইটাই, এই ছবিটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি শুধু এই ছবিটা ঠিক মতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু রেপ্লিকেশনে আলাদাভাবে পড়ার মতো কিছু নাই, তখন তোমরা এমনি প্রসেসটা আপনা থেকে নিজে থেকেই লিখতে পারবা। তো আশা করতেছি তোমরা সবাই এই ছবিটা প্র্যাকটিস করবা অ্যান্ড অবশ্যই বই দেখবা। আমি বারবার বলতেছি বই দেখে প্র্যাকটিস করবা না, বই ছাড়া প্র্যাকটিস করবা। তো যারই যেরকমই হোক না কেন তোমরা সেটা হচ্ছে দিবা আমাদের কমেন্ট বক্সে বা গ্রুপে দিবা। আর আজকের ক্লাসে যদি কোনো বুঝতে না পারো তাহলে সেটা জানাবা। নেক্সট ক্লাসে আমরা এই যে রেপ্লিকেশন পড়লাম, বাকি যে টপিকগুলো আমাদের আছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এইগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে পড়বো। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।